আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আমি রায়হান আহমেদ। আমাদের আজকের টিউটোরিয়ালটি সেই সব মানুষদের জন্য যারা আমাদের এই প্রজেক্টটির শুরু থেকে আজ পর্যন্ত অসংখ্যবার জিজ্ঞেস করেছেন যে কিভাবে ফাইল তৈরি করতে হয় বা ফাইলটা কোথা থেকে পাবো। এই ধরনের প্রশ্ন শুনে আমাদেরকে যেটা মনে হয়েছে যে আসলে আহ, এই ইন্ডিয়ান ই টোকেনের ক্ষেত্রে এই মানুষগুলো খুবই কম জানে, এবং এই প্রজেক্ট অর্থাৎ দ্য ডেইলি হেল্প ডট কম নামক এই প্রজেক্টটি শুরু করার ক্ষেত্রে আমাদের প্রধানতম যে উদ্দেশ্যটা ছিল এবং এখনও আছে যে যারা একেবারেই জানেন না বা বুঝেন না এই বিষয়গুলো সম্বন্ধে একটি ভালো বা পরিষ্কার ধারণা দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই প্রজেক্টটি শুরু, এবং সেই হিসেবে আমরা তাদেরকে কথা দিয়েছিলাম যে এই কিভাবে ফাইল তৈরি করতে হয়, কিভাবে ই টোকেন ফাইল পূরণ করতে হয়, এই বিষয়ের একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আমরা তাদের সামনে নিয়ে আসব। তো অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে এই বিষয়ে তারা জানবেন। আমরা আজকে চেষ্টা করব তাদের যেই কৌতূহল এবং প্রশ্নগুলো ছিল বা আছে সেইগুলো মেটাবার। তো আম, এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা আসলে ইতিপূর্বে যে সমস্ত টিউটোরিয়াল প্রকাশ করেছি সেইগুলো সহ আগামীতে যে টিউটোরিয়ালগুলো প্রকাশ হবে সেগুলো যাতে এই সমস্ত অনভিজ্ঞ মানুষগুলো বুঝতে পারেন এবং অভিজ্ঞ বা এক্সপার্ট লোকদের সাথে তাহলে তাল মেলাতে পারেন। এই ধরনের একটি প্রত্যাশা থেকে আজকে টিউটোরিয়ালে শুরু করছি। তো চলুন দেখি কিভাবে এই টোকেন ফাইল পূরণ করতে হয়। তো এই টোকেন ফাইল পূরণ করার পূর্বে পূর্ব প্রস্তুতিমূলক আপনাদের কিছু কাজ করে রাখতে হবে। আপনাদের কিছু ইনফরমেশন বা তথ্য হাতের কাছে রাখতে হবে। চলুন দেখে নিই যে কি কি ইনফরমেশন বা তথ্য আপনার প্রয়োজন হবে। তো যা যা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আবেদনকারী ব্যক্তির পাসপোর্ট, এবং এই ব্যক্তির পূর্ববর্তী যদি আরও পাসপোর্ট থাকে, আর যদি না থাকে তাহলে দরকার নেই। এছাড়া পেশাগত তথ্য, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, চাকুরিজীবী হলে প্রত্যয়নপত্র, এবং পেশাজীবী যেমন কৃষক বা দিনমজুর এই ধরনের সমস্ত ব্যক্তিদের জন্য জমির পর্চার প্রয়োজন হবে। সর্বশেষ ইন্ডিয়ান ভিসার তথ্য যদি থাকে, অর্থাৎ ইতিপূর্বে যদি তিনি ইন্ডিয়া গমন করে থাকেন তাহলে অবশ্যই তাকে একটা ভিসা নিতে হয়েছিল, সেই ভিসার তথ্য তার প্রয়োজন পড়বে, আর যদি না থাকে তাহলে আর দরকার নেই। এছাড়া যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটি 350x350 পিক্সেল মাপের রঙিন ছবি। এইগুলো হাতের কাছে রেখে আপনাকে যেটা করতে হবে, অনলাইনে এই টোকেনে আবেদন করতে হবে। চলুন তাহলে আমরা অনলাইনে চলে যাই। তো অনলাইনে যে আপনাকে অ্যাড্রেস টাইপ করতে হবে ইন্ডিয়ান ভিসা হাইফেন বাংলাদেশ ডট এনআইসি ডট ইন। এই অ্যাড্রেসটি টাইপ করলে আপনি যে হোম পেজটিতে চলে আসবেন এটি সেটা। এই ইন্ডিয়ান ভিসা অনলাইনে এসে দেখবেন যে এখানে সর্বমোট 5টি ট্যাব রয়েছে। প্রথমটি হচ্ছে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, যেটির মাধ্যমে সম্পূর্ণ নতুন একটি ফাইল তৈরি করার কাজ করা হয়। এরপরের ট্যাবটির মাধ্যমে কমপ্লিট পার্শিয়ালি ফিল ফর্ম, অর্থাৎ ইতিপূর্বে আংশিক পূরণ করেছেন কিন্তু সম্পূর্ণ শেষ করতে পারেনি, এই ধরনের আংশিক পূরণকৃত ফর্মের বাকি অংশের কাজ করার জন্য এই ট্যাবটি ব্যবহার করা হয়। এরপরে আছে ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি, অর্থাৎ আপনার জমাকৃত পাসপোর্টের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আপনি এই ট্যাবটি ইউজ করতে পারবেন। এরপরে রয়েছে প্রিন্ট রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন। তো এই অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ট্যাবের মাধ্যমে আপনি যেই ফাইলটি তৈরি করেছেন সেই ফাইলটি পিডিএফ আকারে প্রিন্ট আউট করার জন্য এই ট্যাবটি ব্যবহার করা হয়। এছাড়া প্রতিদিন আমরা যে ই টোকেন ডেট পাওয়ার যে কাজটি করে থাকি, এই কাজটি করার শেষে কে কতগুলো ডেট পেলাম এটা জানার জন্য এই ট্যাবটি মূলত ব্যবহার করা হয়। সর্বশেষ যে ট্যাবটি আছে সেটা হচ্ছে গেট অ্যাপয়েন্টমেন্ট। এটার মাধ্যমে আপনি ওই অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের যে ফাইলটি পূরণ করেছেন সেই ফাইলটিতে ডেট পাওয়ার চেষ্টা করার যে সমস্ত কাজগুলো আছে সেইগুলো করা হয়, অর্থাৎ ফাইনাল যে ডেট পাওয়ার যে পদ্ধতি বা সর্বশেষ স্টেপটা হচ্ছে গেট অ্যাপয়েন্টমেন্টের এই ট্যাবের কাজ। তবে একটি কথা এই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা নতুন, যারা এই বিষয়ে ধারণা কম রাখেন, নর্মালি কোনো স্বাভাবিক কোনো উপায়ে আপনি এই ইন্ডিয়ান ই টোকেনে বাংলাদেশে বসে
ডেট কনফার্ম করার সুযোগ পাবেন না। এর জন্য আপনাকে বিশেষ কিছু পদ্ধতি ব্যবহার করতে হবে, যেটা ইতিপূর্বেকার আমাদের বিভিন্ন টিউটোরিয়ালে, আমাদের এই চ্যানেলের টিউটোরিয়ালে পাবলিশ করা আছে, দেখানো আছে যে কি কি উপায়ে আপনি ডেট পেতে পারেন, এবং যে কিছু উপায়ে কাজ করছে না, কিছু উপায় এখনও কাজ করছে। তো সর্বশেষ প্রকাশিত ভিডিওটাতে যদি আপনি চোখ রাখেন আমাদের, তাহলে আপনি জানতে পারবেন যে এই মুহূর্তে কোন উপায়ে ইন্ডিয়ান ই টোকেনে ডেট পাওয়াটা সম্ভব। তো আমরা আসলে মূলত আজকের টিউটোরিয়ালটা সাজিয়েছি ই টোকেন কীভাবে তৈরি করতে হয় সেটার উপরে। তো চলেন একটা ই টোকেন তৈরি করি। তো ই টোকেন তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এই অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ট্যাবটাতে ক্লিক করতে হবে। করলে দেখবেন পাশেই একটি নতুন ট্যাব ওপেন হয়েছে। এখানে কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে, দিলে পরবর্তী ধাপে আপনি যেতে পারবেন। প্রথমেই রয়েছে যে আপনি কোন দেশের নাগরিক সেটা বলেন। তো এখানে একটি মাত্র দেশ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ। তারপরে রয়েছে ইন্ডিয়ান মিশন দেখাই দিতে হবে। এখানে মূলত বাংলাদেশে 3টা মিশন আছে, চিটাগাং, ঢাকা এবং রাজশাহী। আমরা উদাহরণ হিসেবে এখানে ঢাকাকে বেছে নিলাম। আপনি যেই আপনার নিকটস্থ যে মিশনটা আছে, অর্থাৎ চিটাগাংয়ের অধিবাসীরা চিটাগাংয়ে যাবেন, ঢাকার নিকটস্থ আশপাশের যেসব এলাকা আছে এনারা ঢাকায় দেখাই দেবেন, এবং যারা রাজশাহী এবং তৎসংলগ্ন এলাকার আশেপাশে অবস্থান করছেন, বসবাস করেন, তারা কিন্তু রাজশাহী মিশনটা দেখাবেন। আমরা এখানে উদাহরণ হিসাবে ঢাকাকে বেছে নিয়েছি। এরপরে আপনার জাতীয়তা সিলেক্ট করতে হবে। এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপরে দিতে হবে জন্ম তারিখ। আমরা এখানে জন্ম তারিখ দেব। জন্ম তারিখ দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করুন যে ইমেল আইডি আর রি এন্টার ইমেল আইডি টাইপ দুটো ট্যাব রয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করুন এখানে যে লাল তারকা চিহ্নিত যেই অপশনগুলো আছে এগুলো হচ্ছে বাধ্যতামূলক, ম্যান্ডেটরি ফিল্ড। এগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, তাহলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না। আর এই যে দুটো আছে, ইমেল আইডি এবং রি এন্টার ইমেল আইডি, এটি মূলত হচ্ছে বিজনেস ভিসার আবেদনের জন্য হচ্ছে প্রয়োজন পড়ে। তো সেই হিসেবে আমরা এখানে মূলত ট্যুরিস্ট ভিসা আবেদন করার জন্য এখানে এই করব, কারণ ট্যুরিস্ট ভিসা ব্যতীত আর কোনো টাইপের ভিসার জন্য আসলে ডেট কনফার্ম করার প্রয়োজন পড়ে না। তো আমরা ভিসা টাইপটা সিলেক্ট করে দিলাম ট্যুরিস্ট ভিসা। তার আগে দিয়ে এখানে একটা ফিল্ড মিস করে আসছে, সেটা হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল, অর্থাৎ আপনি ইন্ডিয়াতে আনুমানিক কোন দিনটাতে পৌঁছাতে চান। আমরা আনুমানিক একটা যেটা ধরে রাখি সেটা হচ্ছে যে প্রায় একটা কম বেশি একটা মাস, 30টা দিনের একটা আছে করি, সময় নিই। তো সেই হিসেবে আমরা এখানে 30 দিনের একটা 30 দিনের একটা হচ্ছে কম বেশি একটা সময় নিলাম আর কি। এরপরে আপনাকে অ্যাক্সেস কোড দিতে হবে। এখানে অ্যাক্সেস কোড রয়েছে, আমরা সেটা লিখি। সম্পূর্ণ অপশনগুলো পূরণ করার পরে দিয়ে আমরা যদি কন্টিনিউ বাটনে ক্লিক করি তাহলে পরবর্তী ধাপে চলে যাব। চলুন আমরা পরবর্তী ধাপে যাই। এই যে আমরা তো পরবর্তী ধাপে চলে আসছি। এখানে আমরা যেই পেজটা দেখতে পাচ্ছি সেখানে দেখুন এখানে দেওয়া রয়েছে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, বা আমরা যারা এর সাথে জড়িত আমরা একে বলি টেম্প। তো এই টেম্প নাম্বারটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি এই ফাইলটা পরিপূর্ণরূপে সম্পন্ন করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত টেম্পটা একটা নির্দিষ্ট জায়গায় আপনি সেভ করে রাখুন। এবার আপনার এই ফাইলটার পরবর্তী কাজ করতে হবে। তো প্রথমেই দেখুন অ্যাপ্লিক্যান্টস ডিটেলস, অর্থাৎ আবেদনকারীর বিস্তারিত দেওয়ার একটা অপশন এখানে রয়েছে, যেটার জন্য আবেদনকারীর পাসপোর্টটার প্রয়োজন পড়বে। পাসপোর্টে দেখবেন যে সারনেমের জায়গায় যে লেখাটা আছে সেটা এখানে এই বক্সে লিখতে হবে। তো আমরা যদি একটি নাম কল্পনা করি বা ধরে নিই যে এমডি আবুল কালাম, তো তাহলে সারনেমটা স্বাভাবিকভাবে হওয়ার কথা হচ্ছে কালাম, KALAM। আর গিভেন নেম যদি আমরা আবুল কালামের দেখতে চাই তাহলে সেটা হবে হচ্ছে MDABUL, তাই না? তো তাহলে টোটালি নামটা দাঁড়াবে হচ্ছে MD আবুল কালাম। এইরকম একটা ব্যক্তির আমরা ই টোকেন ফাইল তৈরি করার। তো এই ব্যক্তি যেহেতু অবশ্যই পুরুষ, তাহলে আমরা মেল সিলেক্ট করে দেবো এখানে। এবং দেখুন
প্রথম পেজে আমরা যেহেতু জন্ম তারিখটা দিয়ে এসেছিলাম, এটা অটোমেটিক্যালি এখানে পূরণ হয়ে গিয়েছে। এরপরে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে জন্ম শহর, অর্থাৎ কোন শহরে জন্মেছেন। আমরা এখানে উদাহরণ হিসেবে ঢাকা লিখে দিলাম। এরপরে কান্ট্রি অর্থাৎ দেশ নির্বাচন করতে হবে, বাংলাদেশ। তারপরে দিতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের নাম্বার। আমরা এখানে একটি কাল্পনিক জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিচ্ছি। এরপরে ধর্ম নির্বাচন করতে হবে। তো এই ব্যক্তির ধর্ম আমরা ইসলাম দিলাম, এবং তারপরে হচ্ছে শনাক্তকারী চিহ্ন দেখাতে হবে। তো আমরা এখানে নট অ্যাপ্লিকেবল বা এ লিখে দিলাম। এরপরে শিক্ষাগত যোগ্যতা কি সেটা দেখাতে হবে। তো এখানে বেশ কয়েকটি অপশন আছে। যারা এসএসসি পাস করতে পারেন নাই কিন্তু বেশ কিছুদূর লেখাপড়া করেছেন তাদের জন্য আছে বিলো ম্যাট্রিকুলেশন। যারা আসলে অনার্স পাস করেছেন তাদের জন্য গ্রাজুয়েশন বা গ্রাজুয়েট। যারা এইচএসসি পাস করেছেন তারা হায়ার সেকেন্ডারিটা ব্যবহার করবেন। যারা লিখতে পড়তে কিছুই পারেন না, সইও করতে পারেন না, তাদের জন্য ইলিটারেট অপশনটা ব্যবহার করতে হয়। আর যারা এসএসসি পাস করেছেন তারপর আর পড়াশোনা করেন নাই, ম্যাট্রিকুলেশন। এরপরে আছে এন এ বিং মাইনর, মানে নট অ্যাপ্লিকেবল বিং মাইনর, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে প্রযোজ্য নয়। তো একেবারে যারা শিশু, অর্থাৎ যাদের লেখাপড়াতে যাওয়ারই কোনো সুযোগ নাই, 6 মাস, 1 বছর, 2 বছর বা 3 বছর বয়স, এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে এই অপশনটা ব্যবহার করতে হয়। এছাড়া আছে আদার্স, যদি আপনার পার্টিকুলারলি এই লিস্টে আপনার দেওয়ার মতো যদি অপশন না থাকে তাহলে আপনি নিজে এই আদার্সটা সিলেক্ট করে দিতে পারেন। আর এরপরে আছে পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ মাস্টার্স বা এর উপরে যারা আছেন তাদের জন্য পোস্ট গ্রাজুয়েট, এবং যারা ডিপ্লোমার করেছেন বা প্রফেশনাল লাইনে পাশ করেছেন তাদের জন্য প্রফেশনাল। তো আমরা এখানে বিলো ম্যাট্রিকুলেশন দিয়ে আগাই। এরপরে আপনাকে চুজ করতে হবে যে আপনার জাতীয়তা কোন উপায়ে পেয়েছেন, জন্মসূত্রে নাকি অন্য সূত্রে। তো আমরা এখানে বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে জাতীয়তা অর্জন করেছি, সেটা লিখে দিলাম। এরপরে পাসপোর্ট নাম্বার আপনাকে লিখতে হবে। তো যেহেতু আপনার হাতের কাছে একটি পাসপোর্ট আমি আগেই বলেছি রাখতে, সেই পাসপোর্ট নাম্বারটা আপনার এখানে দিতে হবে। আমি একটি কাল্পনিক পাসপোর্ট নাম্বার দিচ্ছি। এই পাসপোর্টের ইস্যু ডেট লিখতে হবে এখানে। আমি ঢাকা দিলাম। তারপরে দিতে হবে হচ্ছে এই পাসপোর্টটি কত তারিখে ইস্যু হয়েছে সেটা, এটা দেখবেন পাসপোর্টের নিচেই দেওয়া আছে, ইস্যু এবং এক্সপায়ারি ডেটটা একই সাথে দেওয়া আছে। তো সেখান থেকে আমি একটি ইস্যু ডেট নিলাম, এবং এটার এক্সপায়ারি ডেটটা এরকম হবে। এরপরের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মূলত যদি পূর্বের কোনো পাসপোর্ট থেকে থাকে, অর্থাৎ যে ব্যক্তির একাধিক পাসপোর্ট রয়েছে, পূর্বের পাসপোর্টের ইনফরমেশনটা এখানে দিতে হয়। সেক্ষেত্রে তার কোন দেশের নাগরিক, বাংলাদেশ, তারপরে পূর্বের সেই পাসপোর্টটার নাম্বার, এরপরে এই পাসপোর্টটি কোন তারিখে ইস্যু হয়েছে সেটা, এবং তারপরে আছে কোন জায়গা থেকে এটা ইস্যু হয়েছে সেটা লিখতে হয়। এইগুলো কিন্তু পাসপোর্টে দেয়াই থাকে। সর্বশেষে বাংলাদেশ। আর যদি আপনার একটি মাত্র পাসপোর্ট থাকে তাহলে এখানে শুধুমাত্র নো করে দিলেই হবে। নোটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, করলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। তো পরবর্তী ধাপে আমরা চলে আসছি। এখানে দেখুন আমাদের এবার অ্যাড্রেসের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। অ্যাড্রেস বলতে ঠিকানা। তো ঠিকানার ক্ষেত্রে আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে হাউস নাম্বার অথবা স্ট্রিট। তো এই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে আচ্ছা, এবার ভিলেজ অথবা টাউন অথবা সিটির জায়গায় আমরা লিখলাম, সরি এখানে থানাটা লিখে দিই। এরপরে জেলা বা বিভাগ, এরপরে হচ্ছে আমরা পোস্টাল কোড দিলাম। এরপরে যে অপশনটা আছে কান্ট্রি,
এই কান্ট্রি অপশনটা হচ্ছে প্রতিটা পেজে অসংখ্যবার আপনাকে পূরণ করতে হবে। যদিও তারা ভালো করেই জানে যে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশে বসবাস করি, তারপরে এটা তারা দিয়ে রাখছে, সেই হিসেবে নিয়ম অনুযায়ী আমাদেরকে এটা কমপ্লিট করে দিতে হবে। এরপরে দেখুন দুটো অপশন আছে, একটি হচ্ছে ফোন নাম্বার, একটি মোবাইল নাম্বার। তো এই দুটাতে ম্যান্ডেটরি সাইন অর্থাৎ লাল তারকা চিহ্ন না দেওয়া থাকলেও আপনাকে কিন্তু অবশ্যই যে কোনো একটা পূরণ করে দিতে হবে। আমরা সাধারণত মোবাইল নাম্বারটাই পূরণ করি। এরপরে আছে দেখুন যে ক্লিক হেয়ার টু সেম অ্যাড্রেস, অর্থাৎ পার্মানেন্ট আর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার একই হয় তাহলে শুধুমাত্র এখানে ক্লিক করে দিলেই হবে। আর যদি মনে করেন যে না আপনার স্থায়ী আর বর্তমান ঠিকানা আলাদা, তাহলে এখানে আপনাকে ওই স্থায়ী ঠিকানাটা হাতে লিখে দিতে হবে। এরপরে চলে আসুন আমরা পরবর্তী ধাপে আসি। এখানে দেখুন ফ্যামিলি ডিটেলস, অর্থাৎ আপনার পরিবার সম্বন্ধে হচ্ছে ইনফরমেশনগুলো এখানে লিখতে হবে। প্রথমে আপনার বাবার নাম লিখতে হবে। তো আমরা যেই এই টোকেনটা তৈরি করছি, ধরি সেই বাবার সেই ভদ্রলোকের বাবার নাম হচ্ছে আব্দুল লতিফ, ন্যাশনালিটি বাংলাদেশি, প্রিভিয়াস ন্যাশনালিটি বাংলাদেশ, যদিও ম্যান্ডেটরি ফিল্ড নাই কিন্তু তারপরে এটা দিয়ে দেওয়া ভালো। প্লেস অফ বার্থ এটা ঢাকায় দিয়ে দিলাম। তারপরে আছে কোন দেশে তার জন্ম, আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। এরপরে মায়ের নাম দিলাম ধরুন বেগম, ন্যাশনালিটি বাংলাদেশে, প্রিভিয়াস ন্যাশনালিটিও বাংলাদেশে দিয়ে দিলাম। প্লেস অফ বার্থটা দিলাম ঢাকা, কান্ট্রিটা দিলাম বাংলাদেশ। এরপরে আবেদনকারী বিবাহিত না অবিবাহিত, অর্থাৎ বৈবাহিক অবস্থাটা এখানে জানাতে হবে। যদি ম্যারিড দেন তাহলে এখানে একটা অপশন চলে আসবে যে তার স্পাউসের নাম, অর্থাৎ যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর নাম, আর যদি মহিলা হয় তাহলে স্বামীর নামটা এখানে উল্লেখ করতে হবে। তো আমরা এখানে যদি একটা ধরেই নেই যে ভদ্রলোক বিবাহিত, তাহলে তার স্ত্রীর নামটা এরকম হবে। তারপরে ন্যাশনালিটি দিলাম প্রিভিয়াস, জন্ম, নাগরিকত্ব। আচ্ছা, এরপরে দেখুন একটি রেডিও বাটন রয়েছে এখানে, যেটা জিজ্ঞেস করছে যে আপনার আবেদনকারীর দাদা দাদি অথবা নানা নানি পাকিস্তানের জাতি কিনা অথবা পাকিস্তান থেকে আসছে কিনা। আমরা সবসময়ের জন্য এটা নো সিলেক্ট করে দিই। এরপরে আছে হচ্ছে আপনার পেশাগত তথ্য দিতে হবে এখানে। তো আমরা ধরে অনেকগুলো পেশার অপশন রয়েছে এখানে, আপনারা দেখলেই আশা করি বুঝতে পারবেন। আমরা এখানে জাস্ট একটা পেশা নিলাম বিজনেস পারসন, এবং এখানে সেটা উল্লেখ করলাম যে দিয়ে ধরুন এসকে ট্রাভেলস, ডেজিগনেশন দিলাম প্রোপাইটার, অর্থাৎ এই বিজনেসটার স্বত্বাধিকারী উনি। অ্যাড্রেস দিলাম আচ্ছা, ফোন নাম্বার চাইলে আপনি দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, যেহেতু এটা ম্যান্ডেটরি না। এরপরে আছে যে আপনার ইতিপূর্বে আপনি কি করতেন সেটার ইনফরমেশন। আমরা সাধারণত এই ধরনের সরি, এটা হচ্ছে যে মিলিটারি বা সেমি মিলিটারি বা পুলিশ সিকিউরিটি অর্গানাইজেশনে আপনি ইতিপূর্বে কাজ করেছেন কিনা সেটার ইনফরমেশন চাচ্ছে। আমরা এটা নো করে দিয়ে আমরা পরবর্তী ধাপে চলে যাব, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটি প্রেস করার মাধ্যমে। নতুন পেজে এসে প্রথম পর্যায়ে যেটা পূরণ করতে হবে সেটা হচ্ছে যে আমি যেই জন্য ভিসা নিচ্ছি এই ইনফরমেশনগুলো আমরা এখানে পূরণ করব। তো প্রথমেই যেটা আছে টাইপ অফ ভিসা, দেখুন প্রথম পেজে আমরা এটা পূরণ করে এসেছিলাম, যার কারণে এটা এখানে অলরেডি পূরণ হয়ে আছে অটোমেটিক্যালি। আর এরপরে যেটা আছে প্রশ্ন যে প্লেস লাইকলি টু বি ভিজিটেড, মানে কোন কোন জায়গায় আপনি ভিজিট করতে চান। আমরা বেশি ঝামেলায় না যে ওয়েস্ট বেঙ্গল কথাটা লিখে দিই, একবারে অনেক ঝামেলা মিটে যায়। তো এরপরে যেটা আছে যে আপনি কত মাসের জন্য ভিসাটা আবেদন করতে চান। আমরা সাধারণত এখানে 12 মাসের কথা উল্লেখ করে দিই, কারণ কখনো 12 মাসেরও পাওয়া যায়, কখনো 6 মাসেরও পাওয়া যায়।
এরপরে আমরা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কতবার আমরা হচ্ছে এই ভিসাটা পাওয়ার পরে এটা কতবার ব্যবহার করতে চাই সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। আছে হচ্ছে সিঙ্গেল, মানে একবার যদি যেতে চাই তাহলে সিঙ্গেল, যদি তিনবার যেতে চাই তাহলে ট্রিপল, আর যদি দুইবার যেতে চাই তাহলে ডাবল, এবং যদি অসংখ্যবার যেতে চাই তাহলে মাল্টিপল। আমরা এখানে মাল্টিপলটাই নেব, কারণ সবাই সাধারণত মাল্টিপলটাই সিলেক্ট করে একাধিকবার যাওয়ার জন্য। এবার কি কারণে, পারপোজ অফ ভিজিট, অর্থাৎ কি কারণে আপনি হচ্ছে ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন সেটা এখানে দিতে হবে। আমরা ট্যুরিজম কথাটা উল্লেখ করে দিলাম যে আমরা ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি। আর দেখুন, এক্সপেক্টেড ডেটটা প্রথম পেজে পূরণ করে এসেছিলাম, যার কারণে এখানেও ওইটা পূরণ হয়ে আছে। কিন্তু এর পরবর্তী যে দুটো ম্যান্ডেটরি ফিল্ড আছে, যে আপনি কোন পোর্ট বা কোন বন্দর দিয়ে ইন্ডিয়ায় প্রবেশ করবেন এবং কোন বন্দর দিয়ে ইন্ডিয়া থেকে বের হবেন। তো এই অপশনটা পূরণ করার ক্ষেত্রে আপনাকে কয়টা জিনিস মাথায় রাখতে হবে। যে যদি আপনার আর্থিক সামর্থ্য অনেক ভালো থাকে, আপনি যদি প্লেন ইউজ করতে চান, তাহলে শুধু বাই এয়ার না দিয়ে বাই এয়ার হরিদাসপুর, তাহলে আপনি যেটা সুযোগ পাবেন যে আপনি চাইলে প্লেনে করেও যেতে পারবেন, অথবা আবার বেনাপোলের স্থলবন্দরটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আর্থিক সঙ্গতি অত ভালো না বা এত টাকা আমি খরচ করতে চাই না, তাহলে যেটা সহজ হয় সেটা হচ্ছে যে বাই রেল অথবা বাই রোড হরিদাসপুর এটা সিলেক্ট করে দেন, এবং ফিরতি পোর্টটা অর্থাৎ বন্দরটা আমরা একই দেখাই দিই। হ্যাঁ, যে বন্দর দিয়ে আমরা যাব সেই বন্দর দিয়েই ফিরবো। এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা মাথায় রাখবেন। এরপরে পূর্বে আপনি ইন্ডিয়াতে গিয়েছেন কিনা সেই ইনফরমেশনটা এখানে পূরণ করতে হবে। যে হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন্ডিয়া বিফোর, ইতিপূর্বে ইন্ডিয়া কি ভ্রমণ করেছেন? যদি করে থাকেন তাহলে এখানে সেই অ্যাড্রেসটা লিখুন। কোন শহর ভ্রমণ করেছিলেন? আচ্ছা, তো আপনার ভিসার নাম্বারটা কত ছিল? এবার তারপরে দিতে হবে যে কোন টাইপের ভিসা নিয়ে গিয়েছিলেন। আমরা ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করে দিলাম। কোথা থেকে ইস্যু হয়েছিল আর ইস্যু ডেটটা কবে, এই অপশনগুলো এখানে পূরণ করতে হবে। ধরুন আমরা একটা আনুমানিক ইস্যু ডেট দিই, যদিও এটা কিন্তু ওই পাসপোর্টের যে ভিসা পেজগুলো আছে ওই ভিসাতে কিন্তু এখানে উল্লেখ করা দেওয়া রয়েছে। আমি আনুমানিক দিচ্ছে বলে আপনাদের আনুমানিক দিতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। তো ভিসা পেজটা আমরা ভিসা পেয়েছিলাম ধরুন এত তারিখে। আচ্ছা, এরপরে যেটা আছে যে ইতিপূর্বে আপনি ইন্ডিয়া যেতে যে প্রত্যাখ্যাত হয়েছেন কিনা, হ্যাজ পারমিশন টু ভিজিট অর টু এক্সটেন্ড স্টে ইন ইন্ডিয়া প্রিভিয়াসলি বিন রিফিউজড। তো আমরা এটা অবভিয়াসলি না করে দিই। আর আপনার যদি পূর্ববর্তী ভিসা না থাকে তাহলে এটা নো করে দিবেন। আচ্ছা, তো এরপরে যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে যে সার্কভুক্ত দেশগুলো ইন্ডিয়া এবং বাংলাদেশ ব্যতীত ইতিপূর্বে আপনি ভ্রমণ করেছেন কিনা বিগত ৩ বছর, বিগত ৩ বছরের ভিতরে যদি আপনি কোনো সার্কভুক্ত দেশ ভ্রমণ করে থাকেন তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে। অথবা আর আরেকটা বিষয় হচ্ছে যে বিগত ১০ বছরে আপনি কোন কোন দেশ ভ্রমণ করেছেন। যদি কোনো দেশ ভ্রমণ না করে থাকেন তাহলে এটা ফাঁকা রাখবেন, আর যদি ভ্রমণ করে থাকেন তাহলে সেই দেশগুলোর নাম এখানে লিখে দেবেন পর্যায়ক্রমে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্সের ক্ষেত্রে ইন্ডিয়ার একজন রেফারেন্সের নাম এখানে উল্লেখ করতে হবে বাধ্যতামূলক, এবং বাংলাদেশের একজন রেফারেন্সের নাম উল্লেখ করতে হবে। আমরা এখানে কাল্পনিক একটা ধরে নিই। এবার বাংলাদেশের একজনকে আমরা এখানে অ্যাপয়েন্ট করি, সেটা হচ্ছে রেফারেন্স দেওয়া হয়ে গেলে এখানে দেখুন এবার আপনাকে যেটা দিতে হবে এটাও কিন্তু একটা বাধ্যতামূলক অংশ। আপনাকে অবশ্যই একটা ছবি এখানে সংযুক্ত করতে হবে। তো এই ছবিটা আগে আপনার ফটোশপের মাধ্যমে ৩৫০ গুণন ৩৫০ পিক্সেলে কেটে রাখতে হবে।
রাখার পরে আপনার ওই ছবিটা এখানে এভাবে ক্লিক করলে এই অপশনটা আসবে, আপলোড ফটোগ্রাফ। এর মাধ্যমে আপনাকে এটা সংযুক্ত করতে হবে। আপনি কম্পিউটারে ব্রাউজ করুন, ব্রাউজ করে যে কোনো একটা ছবি, যে কোনো বলতে হচ্ছে মানে আপনাকে তো অবশ্যই করতে হবে। আমি কারোর ব্যক্তিগত গোপনীয়তা এখানে নষ্ট করতে চাচ্ছি না, সেজন্য আমি একটা কাল্পনিক একটা ছবি ব্যবহার করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আপলোড ফটোতে ক্লিক করলে দেখবেন যে একটা ফটোর প্রিভিউ এখানে চলে আসবে। তো ছবিটা আপলোড হওয়ার পরে দিয়ে আমরা এভাবে এটাকে যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে তাহলে অ্যাডজাস্ট করে নিলাম, নিয়ে আমরা কনফার্মে ক্লিক করব, করে ওকে বাটনে চাপ দিলেই এই ছবিটা ইনশাল্লাহ সেখানে আপলোড হয়ে যাবে। এখানে দেখুন সেই ছবিটা আপলোড হয়ে চলে আসছে। তো সব কিছু ইনফরমেশান যদি আমি ঠিকঠাকভাবে দিয়ে রাখি তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটির মাধ্যমে আমি পরবর্তী ধাপে চলে যাব। এখানে সার্কের এটা দেওয়া হয়নি, যে এখানে ইয়েস রয়েছে। যদি সার্কে আপনি কোনো সার্কভুক্ত কোনো দেশে ভ্রমণ না করে থাকেন তাহলে এটা নো করে দিতে হবে। আচ্ছা, তো নো করে দেওয়ার পরে এবার আমরা চলুন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিয়ে পরবর্তী ধাপে চলে যাই। দেখুন আমরা পরবর্তী ধাপে চলে আসছি। আসলে এটা হচ্ছে আমাদের ওই যে ই টোকেন ফাইলটার একটা প্রিভিউ দেখাচ্ছে এখানে, যে ইনফরমেশনগুলো আমরা দিয়েছিলাম কয়েকটি ধাপে, সেই ইনফরমেশনগুলো এখানে এক জায়গায় দেখাচ্ছে। আপনার পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার আগে দিয়ে আপনাকে এখানে কয়েকবার ভালো করে মিলাই নিতে হবে যে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেইগুলো বানানটা পাসপোর্টের সাথে মেলে কিনা। কারণ আপনি যখন হচ্ছে এই টোকেনটা কমপ্লিট করে নিয়ে ডেটটা যখন পেয়ে যাবেন, আপনি অ্যাম্বাসিতে যাওয়ার পরে ভদ্রলোকেরা কিন্তু আপনার পাসপোর্টের সাথে এবং ওনাদের অনলাইনে সংরক্ষিত এই টোকেনের সাথে আপনার প্রিন্ট আউটকৃত এই টোকেনটার কিন্তু হচ্ছে একটা মিল খুঁজবে, এবং যদি কোনো গরমিল পায় তাহলে কিন্তু আপনাকে ভিসা না দিয়ে খালি হাতে ফেরত দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার প্রদত্ত ইনফরমেশনগুলো পাসপোর্টের সাথে নামের বানানগুলো এবং ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, এটা খুব একটা ভালোভাবে খেয়াল রেখে দিয়ে যদি দেখেন যে সব ঠিক আছে দেন আপনি পরবর্তী ধাপে আগাবেন। এখন ধরুন আপনি কোনো কারণে যদি না আগান তাহলে এই যে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি আমরা সংরক্ষণ করে রেখেছিলাম এই আমাদের এখানে, তো এই এই টেম্প ফাইলের মাধ্যমে আপনি কিন্তু বারংবার আপনি এই ফাইলটা যতক্ষণ পর্যন্ত এর আমরা ওইটার নাম বলে ব্যবহার করি বিজিডি, অর্থাৎ পিডিএফ আকারে আছে, যতক্ষণ পর্যন্ত এটা না তৈরি করছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি সংক্ষেপে টেম্প ফাইলের মাধ্যমে যতবার খুশি আপনি কিন্তু এর ভিতরে নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু আপনি করতে পারবেন, এডিট করা বা কোনো তথ্য সংযোজন বিয়োজন করা, এই কাজগুলো আপনি করতে পারবেন। তো আগেই আমরা একটা টেম্প আইডি এখানে আগেই আমরা এখানে একটি টেম্প আইডি সংরক্ষণ করে রেখেছি, সেটা আমরা দেখব। কিন্তু তার আগে চলুন আমরা এখন যে ফাইলটি তৈরি করেছি এই ফাইলটির সর্বশেষ অবস্থায় চলে যাই। আচ্ছা, তো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ তে যদি আমরা ক্লিক করি তাহলে একটি সতর্কবার্তা আসবে যেখানে লেখা থাকবে যে আপনি যে ইনফরমেশনগুলো এখানে প্রদান করেছেন এই ইনফরমেশনগুলো সম্পূর্ণ সঠিক, এবং যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে তারা ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে, এই ধরনের একটা কথা এখানে লেখা আছে। তো আমরা ওকেতে যদি ক্লিক করি তাহলে এটা আমাদেরকে সর্বশেষ পর্যায়ে নিয়ে আসবে। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ায় যে আমরা কোন স্থানে অবস্থান করব অথবা কোন হোটেলে থাকব সেই ইনফরমেশনটা এখানে দিতে হবে। ধরুন আমরা যদি ন্যাশনাল গেস্ট হাউস এর ইনফরমেশনটা এখানে দিই, যে যেখানে যাবেন সেই ইনফরমেশনটা এখানে দিতে পারেন। ঠিকানা হিসেবে যদি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, এবং অবশ্যই একটা টেলিফোন নাম্বার দিতে হবে। এই ইনফরমেশনগুলো যদি হচ্ছে আপনাদের আসলে খুব ম্যানেজ করতে সমস্যা হয়ে যায় আমাদেরকে নক করলে আমরা ইনশাল্লাহ দিতে পারবো। তো এটা যদি পূরণ হয়ে যায় তাহলে যদি কন্টিনিউতে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার
ফাইলটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম এমডি আব্দুল, ওই সারনেমটা সরি গিভেন নেমটা এখানে উল্লেখ করেছে, সারনেমটা এখানে আসে নাই। আর অ্যাপ্লিকেশন আইডি একটা চলে আসছে, এটাকে আমরা বিজিডি বলি। হ্যাঁ, তো একটা নাম্বার আছে যেটা হচ্ছে টেম্প, আর একটা হচ্ছে বিজিডি। এই দুটো নিয়েই কিন্তু আমাদের মূলত কারবার। তো আমরা এখন চলুন দেখি যে টেম্প ফাইল আমাদের আসলে কি উপকার করতে পারে। আমরা এখান থেকে একটা টেম্প ফাইল নিলাম, নিয়ে আমরা যদি হচ্ছে এই যে আমরা তো এতক্ষণ এই প্রথম ট্যাবটা ইউজ করলাম, অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন। এখন আমরা যদি আসলে এই ট্যাবটার কাজটা একটু দেখি, যে এখানে দেখুন এই যে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি চাচ্ছে, আমরা যদি এখানে এটা পোস্ট করি এবং অ্যাক্সেস কোডটা দিই, সাবমিট করলে দেখবেন যে ওই যেই আংশিক পূরণ করে রেখেছি যে ফাইলটা, ওই ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। এবং আপনি যদি এখানে কোনো দেখেন যে আপনার পূর্বে একটা ভুল করে রাখছেন, সেই ভুলটা এখানে চাইলে সংশোধন করে নিতে পারছেন। নিয়ে আপনি এভাবে সেভ অ্যান্ড কন্টিনিউর মাধ্যমে আবারও ওই যে শেষ পর্যায়ে যেতে পারবেন। খেয়াল করে দেখুন এটা কিন্তু সেই আগেরই ধাপ, অর্থাৎ প্রথম ট্যাবটা ইউজ করে দিয়ে আমরা যেই ধাপগুলো সম্পন্ন করেছিলাম, এইগুলো এখানেও কিন্তু ঠিক একই ব্যাপার ঘটছে। এভাবে আপনি হচ্ছে যেই পেজে আপনার সংশোধন করার প্রয়োজন, ওই পেজটাতে যে সংশোধন করে দিয়ে আপনি চাইলে কিন্তু এটাকে বিজিটি রূপান্তরিত করতে পারেন। যাই হোক, তো এটা হচ্ছে টেম্পের কাজ। আর এই বিজিটি, আচ্ছা টেম্পটা তো আমরা সংরক্ষণ করে রেখেছি। হ্যাঁ, এবার আমরা হচ্ছে এই বিজিডিটা হচ্ছে সংরক্ষণ করব। আপনি চাইলে এই যে দেখুন এখানে প্রিন্ট ফর্ম আর হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট, এই দুটো অপশন রয়েছে। বুক অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করলে মূলত কিন্তু এই গেট অ্যাপয়েন্টমেন্টের যে ট্যাবটার মাধ্যমে যেই এইটা হয়, ট্যাবটা ওপেন হয় মূলত, সেখানে আপনাকে নিয়ে যাবে। তো আমরা আগে আছে যদি দেখি যে প্রিন্ট ফর্ম, ঠিক আছে, দেখুন আমরা প্রিন্ট ফর্ম নামে যে ট্যাবটা আছে সেটাতে ক্লিক করলাম, করলে একটা ফাইল দেখুন পিডিএফ আকারে, যদিও পিডিএফ এর কোনো আমার এখানে ইনস্টল করা নেই বলে এটা সরাসরি ব্রাউজারে ওপেন হচ্ছে। দেখুন এইটাকেই বলা হয় এই টোকেন। এই টোকেনটা হচ্ছে পূরণ হয়ে গেছে এবং এটা এখন ডেট ধরার জন্য হচ্ছে প্রস্তুত। তো যদি ডেট পাওয়া যায় তাহলে ডেটটা কিন্তু এই যে এখানে এই ডান দিকের এইখানটায় ভার্টিক্যালি আড়াআড়িভাবে হচ্ছে থাকে। হ্যাঁ, এই ফাইলটাকে আমরা যতদিন পর্যন্ত হচ্ছে ডেট না পাচ্ছি ততদিন এটা আমাদের ব্যবহার করতে হয়। ব্যবহার মানে মূলত এটা পিডিএফ আকারে আছে, এটা সংরক্ষণ করে এটা প্রিন্ট আউট করে নিয়ে এমবেসিতে নিয়ে যেতে হয়। যাই হোক, তো এখান থেকে আমরা যদি জন্ম তারিখটা হচ্ছে রেখে দিই 12/12/1985, আমরা এখানে আমাদেরকে কিন্তু আসলে এই ইয়ের সাথে সাথে পাশাপাশি টেম্পের পাশাপাশি হচ্ছে আমাদের এই জন্ম তারিখগুলো কিন্তু হচ্ছে সংরক্ষণ করে রাখতে হবে। প্রথমে জন্ম তারিখটা সংরক্ষণ করে রাখলাম, এরপরে আমরা নিব হচ্ছে পাসপোর্ট নাম্বারটা। আচ্ছা, হ্যাঁ, পাসপোর্ট নাম্বারটাও রাখলাম এবং আমাদেরকে এই যে বিজিডি যেটা পেয়েছিলাম এই বিজিডিটাও এখানে রেখে দিতে হবে। তো এখানে মূলত একটি টেম দিয়ে যখন একটি বিজিডি তৈরি করে ফেলা হয় তাহলে সেই টেমটা কিন্তু আসলে আর কোনো কাজে লাগে না। তো সেজন্য আমরা এখান থেকে টেমটা মুছে দিলাম, দিয়ে শুধু বিজিডিটা রাখলাম এবং এই ভদ্রলোকের নামটা বুঝতে পারার জন্য এই ভদ্রলোকের নামটা আমরা এখানে রেখে দিলাম। তাহলে দেখুন এটা একটা পূর্ণাঙ্গ ফাইল হয়ে গেল। এই ফাইলটা দিয়ে আমরা এখন ডেটের কাজ করতে পারবো। আচ্ছা, আর যদি একটা টেম তৈরি করে রাখি তাহলে এই টেমটা দিয়ে মূলত আমরা ওই বিজিটির যদি মেয়াদ শেষ হয়ে যায়, কারণ একটি বিজিটি তৈরি করার পর এই বিজিটিটা হচ্ছে মাত্র 5 দিন মেয়াদ থাকে, 5 দিনের ভিতরে যদি ডেট না পাই তাহলে নতুন একটা বিজিটি তৈরি করতে হয়। তো সেই বিজিটিটা তৈরি করার জন্য আমরা এই টেমটাকে ইউজ করি। আচ্ছা, টেমটাকে ইউজ করলে যেটা ঘটে সেটা হচ্ছে যে টেম্পের মেয়াদ যতদিন থাকবে, আমরা মেয়াদ বলতে হচ্ছে ওই যে যেই এক্সপেক্টেড জার্নি ডেট যেটা দিয়েছিলাম, হ্যাঁ 1 মাসের, এইটাকে যদি আমরা বাড়াই নিই প্রতি সপ্তাহে তাহলে টেমটা কিন্তু আমরা হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করতে পারবো, যতদিন পর্যন্ত আমাদের বিজিটিতে হচ্ছে ডেট না লাগে।
তো মূলত এই ছিল হচ্ছে আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের কিঞ্চিত পরিমাণ হলেও উপকারে আসবে, এবং যদি এই টিউটোরিয়ালের ব্যবহৃত অংশগুলোতে কোনো প্রদর্শিত অংশগুলোতে কোথাও কোনো সমস্যা হয়, বা এই টিউটোরিয়ালের প্রসঙ্গে যদি কোনো মন্তব্য করতে চান, অনায়াসে কমেন্টসের মাধ্যমে আপনি আমাদেরকে জানাতে পারেন। আমাদের ফেসবুকে এবং আমাদের ইউটিউবের চ্যানেলে আপনাদেরকে আমরা সবসময় চেষ্টা করি সার্বক্ষণিক রেসপন্স করতে। তো আশা করি আপনাদের বিন্দুমাত্র হলেও উপকার করতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।